নবম শ্রেণী জীবন বিজ্ঞান চৌহাটা আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, তার উপভাবমূল, জীবনের প্রধান বৈশিষ্ট্য। আজকে আলোচনার বিষয় জীবনের উৎপত্তি। জীবন বলতে আমরা যেটা বুঝি, জন্ম, বৃদ্ধি, প্রজনন, বিবর্তন, মৃত্যু ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত প্রোটোপ্লাজম দ্বারা গঠিত যে সেলুলার জৈব যৌগ পরিবেশের সঙ্গে ক্রিয়াশীলতার বহিঃপ্রকাশ ঘটায় তাকে জীবন বলে। সময়কাল আনুমানিক 500 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং 380 কোটি বছর আগে প্রি ক্যাম্ব্রিয়ান যে একটা জায়গা ছিল জিওলজিক্যাল টাইম স্কেলে, সেই সময়ে জীবনের উৎপত্তি হয়েছে বলে অনুমান করা হয়। পৃথিবীতে জীবনের উৎপত্তির তত্ত্বে দু রকমের তত্ত্ব আছে। একটা হচ্ছে মেকানিস্টিক থিওরি, যেখানে বলা হয় অজৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি হয়েছে। আরেকটি তত্ত্বকে বলা হয় ম্যাটেরিয়ালিস্টিক থিওরি, যেখানে বলা হয় জৈব পদার্থ থেকে জীবনের উৎপত্তি হয়েছে। এছাড়া বেশ কিছু থিওরি আছে জীবনের উৎপত্তি সম্পর্কিত। প্রথমে বিশেষ সৃষ্টি তত্ত্ব, বাইবেল বা হিন্দু ধর্মের অনুসারে ব্রহ্মা, এই ধরনের যে ধর্মগ্রন্থগুলো রয়েছে বা ধর্মীয় যে ভাবাবেগ রয়েছে, বিশ্বাস রয়েছে, তা থেকে মনে করা হয় যে একটা অতি প্রাকৃত ঘটনার মাধ্যমে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে, যেটা বর্তমানকালে বিজ্ঞানের সময় আমরা সমর্থন করি না। দ্বিতীয় থিওরি স্বতঃস্ফূর্ত সৃষ্টির তত্ত্ব, অ্যাবায়োজেনেসিস তত্ত্ব। এখানে বলা হয়েছিল যে অ্যারিস্টটল, দার্শনিক, বিখ্যাত দার্শনিক, উনি কিন্তু এই তত্ত্বের অবতারণা করেন, সমর্থন করেন। খ্রিস্ট জন্মের প্রায় 300 বছর আগে থেকে 17শো শতাব্দী পর্যন্ত এই তত্ত্বকে কিন্তু সমর্থন করা হতো। এবং এখানে বলা হচ্ছে যে মাটি থেকে মাছেরা জন্মায়, বা রটেন এগ থেকে, পচা মাংস থেকে জন্মায় ইনসেক্টদের লার্ভা, বা গমের দানা থেকে ইঁদুরের যে উৎপত্তি হয়। এই ধরনের বেশ কিছু থিওরি বা বিশ্বাস সেই সময় ছিল এবং মানুষ সেটাকে সমর্থন করত। আরেকটি থিওরির কথা বলা হচ্ছে কসমোজয়িক তত্ত্ব বা প্যানস্পার্মিয়া তত্ত্ব, মহাজাগতিক তত্ত্ব। রিক্টার 1865 সালে এই তত্ত্বের অবতারণা করেন এবং উনি বলেন যে পৃথিবী বহির্ভূত কোনো স্থান থেকে বর্তমান পৃথিবীতে যে জীবন আমরা দেখতে পাই তার উৎপত্তি হয়েছিল। এবং এখানে একটি শব্দ আসে, কসমোজোয়া শব্দটি আসে, এবং এই কসমোজোয়ার অর্থ হচ্ছে যে মহাজগতে জীবন প্রতিরোধ ক্ষমতাযুক্ত স্পোর ছড়িয়ে আছে এবং এরা পৃথিবীতে বায়ুমণ্ডলের মাধ্যমে ভেসে ভেসে আসতে পারে, উল্কাপিণ্ডের মাধ্যমে আসতে পারে, বা নক্ষত্রদের রশ্মির চাপে পৃথিবীতে আসতে পারে। এই ধরনের কিছু ভাবনা বা চিন্তা বা হাইপোথিসিস ছিল। বেশ কিছু বিজ্ঞানী, আরেনিয়াস বা হেলমন্ডস, এরা কিন্তু সমর্থন করত। আরেকটি থিওরি বর্তমানে যেটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয়েছে, জৈব রাসায়নিক উৎপত্তি তত্ত্ব। ওপারিন 1924 সালে এই মতবাদের প্রকাশ করেন এবং হ্যালডেন 1929 সালে সমর্থন করেন। জৈব রাসায়নিক উৎপত্তি তত্ত্বের বেশ কিছু ধাপ আছে, বা আমরা বলতে পারি বেশ কিছু ঘটনা আছে। যেমন প্রথমে আছে পৃথিবীর উৎপত্তি। দু রকমের তত্ত্ব আছে পৃথিবীর উৎপত্তি বা পৃথিবীর সৃষ্টির ক্ষেত্রে, প্ল্যানেটেসমিয়াল তত্ত্ব, আরেকটি হচ্ছে নেবুলার তত্ত্ব। প্ল্যানেটেসমিয়াল তত্ত্ব অনুযায়ী বলা হয় যে জ্বলন্ত সূর্যের টুকরো থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, আর নেবুলার তত্ত্ব অনুযায়ী বলা হয় যে নক্ষত্রমণ্ডলের যে ধূলিকণা তা জমাট বেঁধে পৃথিবী সৃষ্টি হয়েছে। সেই সময় পৃথিবীর যে তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না। বিভিন্ন ধাতুর সঙ্গে এরা বিক্রিয়া করে কার্বাইড, নাইট্রাইট, অক্সাইড তৈরি করে। সায়ানোজেন, মিথেন, জল, অ্যামোনিয়া, সায়ানাইড এগুলি উচ্চ যে তাপের জন্য গ্যাসিয়াস কন্ডিশনে ছিল। পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে থাকলে জলীয় বাষ্প বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে নেমে আসে এবং জলচক্রের সৃষ্টি হয়, যার ফলে জল জমে সমুদ্রের সৃষ্টি করে। সেই
সেই সমুদ্রের জলে মিথেন, অ্যামোনিয়া, খনিজ পদার্থ এই ধরনের পদার্থগুলি জমা হতে থাকে। বায়ুমণ্ডলে তৎকালীন সময়ে হাইড্রোজেন, অ্যামোনিয়া, মিথেন, তারপরে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এগুলি গ্যাসীয় অবস্থায় ছিল। এখানে আমরা একটা নেবুলার হাইপোথিসিস বা সোলার নেবুলা থিওরি যেটাকে আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নক্ষত্র থেকে একটা বলতে পারো ধূলিকণা সৃষ্টি হয়েছে। সেই ধূলিকণা থেকে এর শেষে প্ল্যানেটের বা গ্রহ সৃষ্টি হয়েছে। বহু লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে এই প্রসেসটা চলেছে। যেন মনে হচ্ছে ধূলিকণার একটা মেঘ সৃষ্টি হয়েছে এবং সেটি পরবর্তীকালে ঘনীভূত হয়ে জমাট বেঁধে বেঁধে প্ল্যানেটের সৃষ্টি করেছে, একদম শেষে আমরা দেখতে পাচ্ছি। এখানে আর্লি অ্যাটমসফিয়ার অর্থাৎ প্রাগৈতিহাসিক সময়ে একদম সৃষ্টির আদিকালে বায়ুমণ্ডলে কি ধরনের কন্ডিশন ছিল? অগ্নুৎপাত হতো, ভলকানিক অ্যাক্টিভিটি, পৃথিবী অত্যন্ত গরম ছিল, সেই সময় পৃথিবীতে কোনো জীবন ছিল না, এবং যত ঠান্ডা হতে থাকে তখন বৃষ্টি আসতে থাকে, বৃষ্টি সৃষ্টি হয়, জলরাশি সৃষ্টি হয়, এবং সেই সময় জল ভেপার ফর্মে ছিল, দেখতে পাচ্ছ। এছাড়া মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন এই ধরনের গ্যাস কিন্তু বায়ুমণ্ডলে এটা ছিল। এর পরবর্তীকালে সমুদ্রের সৃষ্টি হয়, যেখানে বলা হয় যে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছে সমুদ্রের জলে। আদিকালে রিডিউসিং কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার ছিল, টক্সিক ছিল, টক্সিক মানে বিষাক্ত ছিল, অর্থাৎ এমন একটি অবস্থা ছিল যা জীবন ধারণের জন্য, জীবন সৃষ্টির জন্য ফেভারেবল ছিল না, এবং সেখানে তুমি দেখতেই পাচ্ছ যে অক্সিজেনের কোনো উপস্থিতি কিন্তু নেই। অক্সিজেন, মুক্ত অক্সিজেন বায়ুমণ্ডলে ছিলই না। আমরা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, জলকে পাচ্ছি বৃষ্টির আকারে, সেটা নেমে আসছে এবং সমুদ্রের সৃষ্টি হচ্ছে। জীবের জৈব রাসায়নিক উৎপত্তি যে তত্ত্ব বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সেটি কয়েকটি ধাপে সৃষ্টি হয়েছিল। প্রথম ধাপ সেটা হচ্ছে হাইড্রোকার্বনের সৃষ্টি। ওপারিন 1920 সালে মনে করেছিলেন যে বিদ্যুৎ শক্তির প্রভাবে অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক রশ্মির বিকিরণের ফলে বিভিন্ন যে জৈব যৌগ সৃষ্টি হয়েছিল বা জটিল জৈব যৌগ সৃষ্টি হয়েছিল। তা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোজেন এবং কার্বন মিলিত হয়ে যে জৈব যৌগের সৃষ্টি করে তাকে হাইড্রোকার্বন বলে। পৃথিবীর উষ্ণতা যখন 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে তখনই এই হাইড্রোকার্বনগুলির সৃষ্টি হয়, এবং এরা উত্তপ্ত বাষ্পের সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করে এই ধরনের ধাতব কিছু গঠন তৈরি করে, কার্বাইড বলা হয়, যেমন অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন এগুলি তৈরি হয়। দ্বিতীয় ধাপ যেটা হাইড্রোকার্বনের অক্সি হাইড্রক্সি যৌগ গঠন, অর্থাৎ অক্সিজেনের জলীয় উত্তপ্ত বাষ্পের সঙ্গে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যে হাইড্রোকার্বনগুলি ছিল এরা বিক্রিয়া করে জৈব যৌগ সৃষ্টি করে, যেমন অ্যালডিহাইড, কিটোন, বিভিন্ন রকমের অ্যাসিড সৃষ্টি হয়। এরপরে শর্করার আবির্ভাব ঘটে, শর্করার সৃষ্টি হয়। হাইড্রক্সি যৌগগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে গ্লুকোজ সৃষ্টি করে, এবং গ্লুকোজগুলো পরবর্তীকালে শৃঙ্খলিত হয়ে পরস্পর যুক্ত হয়ে সুক্রোজ সৃষ্টি করে। এরপরে আসে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। অ্যালডিহাইড এবং কিটোন প্রথমে ঘনীভূত হয়ে পলিমার তৈরি করে, এবং তাতে জারণের ফলে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সৃষ্টি হয়, এবং মনে করা হয় এইভাবে লিপিডের বা ফ্যাটের সৃষ্টি হয়েছে সমুদ্রের জলে। এরপরে আসে অ্যামাইনো অ্যাসিডের গঠন। হাইড্রোকার্বন জৈব যৌগগুলো অ্যামোনিয়া এবং জলের সাথে রিয়াকশন করে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে। প্রাগৈতিহাসিক সময়কার একটা অবস্থা, এবং কিভাবে পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে তার একটা ধারা এই ছবিতে দেখা যাচ্ছে।
বৃষ্টি হচ্ছে সেই সময় বিদ্যুৎ শক্তি অতিবেগুনি রশ্মি আবির্ভাব হতো, রেডিয়েশনের কথা এখানে বলা আছে, লাইটিং এর তোমার কথা বলা আছে। উচ্চ একটা তাপমাত্রা ছিল। 1 নম্বর অবস্থা দেখো, 1 নম্বরে মিথেন, অ্যামোনিয়া, সায়ানোজেন, এছাড়া জল এবং এই ধরনের যে অবস্থাগুলো এরা সেই সময় ছিল, গ্যাসীয় অবস্থায় ছিল। এর পরবর্তীকালে কিছু জটিল যৌগ সৃষ্টি হয়, জটিল বা সরল যৌগ সৃষ্টি হয় কিছু, অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারিন, ফ্যাটি অ্যাসিডস, সুগারস, এগুলো তৈরি হয়। এর পরবর্তীকালে কিছু জটিল জৈব যৌগ সৃষ্টি হয়, নিউক্লিওটাইডস, প্রোটিনস, ফ্যাট, লিপিডস, স্যাকারাইডস, সুক্রোজ, পলিস্যাকারাইড, এগুলো সৃষ্টি হয়। এরও পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ, আরএনএ, বিভিন্ন রকমের কোএনজাইমস এসছে, উৎসেচক এসছে, এবং যা থেকে পরবর্তীকালে হচ্ছে জীবনের সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে জৈব যৌগের মিশ্রণ। সেখানে ইথিলিন, অ্যালডিহাইড, অ্যাসিটিলিন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, শ্বেতসার, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, এই ধরনের যে জৈব যৌগগুলো সৃষ্টি হয়ে গেছিল 5টি ধাপে গত সৃষ্টির কথা বলা হলো জৈব যৌগের উৎপত্তিতে, সেগুলি সমুদ্রের জলের সঙ্গে মিশে গরম স্যুপ তৈরি করে, যাকে হট ডাইলুট স্যুপ বলা হয়। বিজ্ঞানী হ্যালডেন এই নাম দিয়েছিলেন। থার্ড যে ধাপটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে বৃহদাকার বা জটিল যৌগের উৎপত্তি। বৃহদাকার জটিল যৌগ বলতে যেমন সুক্রোজ, শ্বেতসার, লিপিড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, পিউরিন বা পিরিমিডিন, এই ধরনের যে জটিল জৈব যৌগগুলো সৃষ্টি হয়। অক্সিজেন ছাড়া যে পরিবেশ ছিল সেই সময়, তখন ওই হট ডাইলুট স্যুপে জৈব যৌগগুলো, সরল জৈব যৌগগুলো পরস্পর কাছাকাছি আসে এবং কাছাকাছি এসে তারা বিক্রিয়া করে বড় এবং জটিল জৈব যৌগের এরা সৃষ্টি করে। এবং সবচেয়ে বড় কথা এখানে মনে করা হয় যে অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করেছে প্রোটিন, এবং এই প্রোটিন সৃষ্টি জীবন সৃষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ বলে হচ্ছে বিবেচিত হয়। এখানে দেখতে পাচ্ছ অ্যামাইনো অ্যাসিডস, এরা পরবর্তীকালে যুক্ত হয়ে একটা চেইন ফর্ম করে, যাকে নাম দেওয়া হয়েছে পেপটাইড বন্ধনীর সৃষ্টি করে। দুটো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ধনীর মাধ্যমে শৃঙ্খলিত হয় এবং শেষে প্রোটিন সৃষ্টি করে, দেখতে পাচ্ছ। এরপরে মনোমার মানে সিঙ্গেল ইউনিট স্ট্রাকচার, সেখান থেকে পলিমার আসে এবং তারপরে ম্যাক্রোমলিকুল আসে, অর্থাৎ কিনা বৃহৎ আকারের যে গঠন, তারপরে স্মলার বা লার্জার, এই ধরনের বিভিন্ন রকমের জটিল জৈব যৌগ সৃষ্টি হয়। এরপরে আসে নিউক্লিক অ্যাসিডের গঠন। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে নিউক্লিওটাইড যেগুলো আছে এরা পরস্পর যুক্ত হয়ে এই নিউক্লিক অ্যাসিড গঠন করেছে, এবং আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, প্রায় 400 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল বলে মনে করা হয়। আরএনএর একটা ভূমিকা হচ্ছে এরা জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবেও কাজ করে, আবার রাইবোজাইম হিসাবেও কাজ করে, উৎসেচক হিসাবে ওদের একটা ইউজ আছে। এবং আদিম পৃথিবী সেই সময় মনে করা হতো যে আরএনএ ওয়ার্ল্ড বা আরএনএ জগৎ বলা হতো, যেখানে আরএনএ ডিএনএ এবং প্রোটিনের সাহায্য ছাড়াই জৈবনিক কাজ কিন্তু সম্পন্ন করতে পারত। এবং এই যে আরএনএ কে বলা হচ্ছে সেই তৎকালীন সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার। এখানে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস সম্পর্কিত কিছু ব্যাখ্যা দেওয়া রয়েছে। সেখানে আরএনএ আমরা বর্তমান কালে বিভিন্ন ভাইরাসের মধ্যে দেখতে পাই যে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করছে, এবং ভাইরাসকে যেহেতু জীব এবং জলের মধ্যবর্তী পর্যায়ে বলা হয়, আদিতম এমন একটি বস্তু বলা হয় যা থেকে জীবন সৃষ্টি হয়েছে এইভাবে মনে করা হয়, তো সেখানে কিন্তু আরএনএ কে পাওয়া যায় এবং তারা কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে সেখানে কাজ করে। অন্যদিকে আরএনএ সিনথেসাইজও করতে পারে, আরএনএ উৎসেচক রূপেও এদের ভূমিকা আছে।
লাস্ট ধাপ, যে শেষ ধাপ যেটা, সেটা হচ্ছে প্রোটোবায়ান্টের উৎপত্তি। ওপারিনের মত অনুসারে 1957 সালে উনি ব্যাখ্যা করেন যে সমুদ্রের জলে তো প্রোটিন ছিল, হট ডাইলুট স্যুপ, সেখানে প্রোটিনের সৃষ্টি হয়েছিল। কিভাবে হয়েছিল আমরা দেখেছি, অ্যামাইনো অ্যাসিডগুলি যুক্ত হয়ে হয়ে সেই প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হতে থাকে এবং পরস্পর যুক্ত হয়ে একটি স্ট্রাকচার গঠন করে। সেই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কোয়াসার্ভেট, এবং এটাকে ওপারিন নাম দিয়েছিলেন ফার্স্ট সেল, প্রথম কোষ। এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়াসার্ভেটের একটি স্ট্রাকচার প্রোটিন এবং লিপিড নিয়ে গঠিত, দ্বিস্তরীয় আবরণ বিস্তৃত, এছাড়াও এর মধ্যে কার্বোহাইড্রেটও ছিল। ফক্স আরেকজন বিজ্ঞানী 1965 সালে উনি বলেন যে গরম অ্যামাইনো অ্যাসিড যেগুলো হট ডাইলুট স্যুপে ছিল সেগুলো ক্রমশ ঠান্ডা হয়। অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর যুক্ত হয়ে একটি শৃঙ্খল তৈরি করে, যার নাম উনি দেন প্রোটিনয়েড। এই প্রোটিনয়েডগুলি জলে উত্তাপের দ্বারা দ্রবীভূত হয়, ডিজলভ হতে পারে এবং ঠান্ডা হয়। এরপরে তারা ক্রমশ ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট স্ট্রাকচারে পরিণত হয়, গোলকে পরিণত হয়, স্ফেরিক্যাল স্ট্রাকচারে, এবং সেই গঠনকে উনি নাম দেন মাইক্রোস্ফিয়ার। আগের ক্ষেত্রে আমরা দেখলাম মাইক্রোস্ফিয়ার বলতে আমরা বুঝেছিলাম যে এর মধ্যে একটা অর্ধবেদ্য মেমব্রেন আছে, অর্ধবেদ্য পর্দা আছে, আর প্রোটিন দিয়ে নির্মিত। এদের কিছু জীবনের ধর্ম দেখা যায়, যেমন অভিস্রবণ, অসমোসিস করতে পারে, এক্সপ্যানশন ইন দ্য ভলিউম, আয়তনে বৃদ্ধি হতে পারে, সেমি পারমিয়াবিলিটি বা পছন্দমূলক শোষণ এরা করতে পারে, সেমি পারমিয়াবল একটা এবিলিটি আছে এদের মধ্যে। তা এইরকম কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রথম কোষ বা প্রোটোবায়ান্ট বা প্রোটোসেল উৎপন্ন করে, যা সমুদ্রের জলে সৃষ্টি হয়েছিল বলে বর্তমান দিনে আমরা এই ধরনের যে তত্ত্বকে গ্রহণ করেছি। হট ডাইলুট স্যুপের কথাও এখানে বলা আছে, এবং দেখতে পাচ্ছ একটা থান্ডার এফেক্ট রয়েছে, বৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকমের অজৈব যৌগ থেকে জৈব যৌগের সৃষ্টি হয়েছে, চেইন অফ দ্য অ্যামাইনো অ্যাসিডস, যারা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করেছে, সেখান থেকে প্রোটিন তৈরি হচ্ছে, এবং তারপরে নতুন একটি ফার্স্ট লিভিং সেলের সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে। অর্থাৎ অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ এবং জৈব পদার্থ থেকে পরবর্তীকালে নিউক্লিক অ্যাসিডের সঙ্গে সংযুক্ত হওয়ার সাথে সাথে সমুদ্রের জলে প্রাথমিক অবস্থায় যে কোষ সৃষ্টি হয়েছিল তাকে আমরা বলেছি প্রোটোসেল বা প্রোটোবায়ান্ট। এই চ্যাপ্টারটি বা এই যে টপিকটি আমরা আলোচনা করলাম তা থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। কোয়াসার্ভেট কি? পৃথিবীর জন্মলগ্নে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা কত ছিল? বায়োলজির জনক কে? তপ্ত লঘু তরল বা হট ডাইলুট স্যুপ কাকে বলে? প্রোটিন অণু অসংখ্য কিসের সমন্বয়ে গঠিত? জীব সৃষ্টির সময় পৃথিবীর বায়ুমণ্ডল কি ধরনের অবস্থায় ছিল? কোয়াসার্ভেটের সাথে কি যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করেছে? দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, এই যে বইটা, তার লেখক কে ছিলেন? এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলি তোমরা বাড়িতে অনুশীলন করবে, হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার চেষ্টা করবে।